বলছিলেন একটা কথা, কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই এই যে পুলিশের বিষয়টা, বিগত 7 বছরের বেশি সময় পুলিশে কোনো নিয়োগ হয়নি, সিভিক নিয়োগ হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেন এই ট্রেনিং প্লাস পড়াশোনার কথা বলছেন? কারণ উনি খুব ভালো করে জানেন একজনকে নিয়োগ করতে গেলে যে বেতন দিতে হয়, যে ডিএ দিতে হয়, যে পরিকাঠামো দিতে হয়, সেটা দেওয়ার মতো টাকা তার কাছে নেই। কার্যত এই রাজ্য সরকার দেউলিয়া হয়ে গেছে, তাই জন্য নতুন নতুন পন্থা। কখনো তিনি বলছেন যে নার্সিংয়ের ছেলেমেয়েরা একদম পড়াশোনা করতে করতে একদম 3 মাসের ট্রেনিং নিয়েই তারা নার্সিং করতে শুরু করে দেবে। কখনো তিনি সিভিক ভলেন্টিয়ার নিয়ে আসছেন, কখনো তিনি সিভিক টিচার নিয়ে আসছেন, কখনো বা এই ধরনের বিভিন্ন রকম থিওরি নিয়ে আসছেন। কিন্তু বিষয় যেটা হচ্ছে, আরজিকর কাণ্ডের পরে আমরা দেখেছিলাম ওখানকার পুলিশ কার্যত লুকিয়ে গিয়েছিল এবং ওখানকার নার্স এবং ডাক্তারদের কথা ছিল নো সেফটি নো ডিউটি। তারপরেও পরিস্থিতি কতটা চেঞ্জ হয়েছে। বারবার কিছু বললেই সিবিআই করে, কিন্তু এই যে রাজ্যের ল অ্যান্ড অর্ডার যেটা দেখার কথা, সেটা তো সিবিআই হাতে নেই, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে আছে। এই যে জুনিয়র ডাক্তার বলুন বা নার্স বলুন, যারা এই নিরাপত্তাহীনতায় ভুগছেন, যারা মূলত রাতের দিকে ডিউটি করেন, শুধু এই সাগর দত্ত বলে না, আমার নিজের বাড়ি উলবেড়ি, আমি উলবেড়ি হাসপাতালের কথা বলতে পারি। ওখানে একটা মিনিমাম সিসিটিভি দূরের কথা, আলো পর্যন্ত থাকে না রাত্রেবেলা। রাস্তা দিয়ে যদি কোনো গুন্ডা যায়, দুষ্কৃতী যায়, কেউ যদি বসে মদ্যপান করে, আর্মস নিয়ে ঘুরে বেড়ায়, সেটা পর্যন্ত দেখার লোক থাকে না। কাজে এই ধরনের ঘটনা বারংবার ঘটছে, এটা কমপ্লিট একটা সিস্টেমের ফেলিওর। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বলে দাগিয়ে দিলে কিন্তু হবে না। উনি যেটা চেষ্টা করছেন বারবার বিচ্ছিন্ন ঘটনা, মব কেন জড়ো হচ্ছে, তারা কেন সাহস পাচ্ছে? কারণ এই রাজ্য সরকার সাহস দিয়েছে। ওরা তো বললো যে পার্টির লোকেরা থাকে, কখনো হয়তো রোগীর আত্মীয় স্বজন থাকে, এবং পুলিশ কিছু করতে পারে না। পুলিশ কি করে করবে? কারণ পুলিশের হাত তো বাঁধা। সব থেকে বড় কথা, একটা হাসপাতাল, সরকারি হাসপাতাল, যে হাসপাতালগুলোতে বহু মুমূর্ষু রোগীরা তারা আসেন, এবং শুধুমাত্র যে কলকাতা বেশ তা নয়, কলকাতার থেকেও অনেক প্রান্তিক এলাকা থেকেও মানুষজন আসেন। তাহলে তাদের সুরক্ষাটা কোন জায়গায় রয়েছে দেবাশিস বাবু? আমাকে একটা কথা বলুন, যে ধরুন আমি খুব ভালো বিধানসভা ভাঙতে পারি, রাস্তায় নেমে চেঁচামেচি করতে পারি, আমি ক্যাডবেরি খেয়ে অনশন করতে পারি, আপনি আমাকে হঠাৎ করে বসিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর চেয়ারে, আমি রাজ্য সামলাবো কী করে? আজকে তো সেই অবস্থা হয়েছে। আমরা যদি যোগ্য মানুষকে যোগ্য জায়গায় না দিই, তাহলে যেটা হওয়ার হবে। উনি যে কথাগুলো বলছেন, আমার বলতে খারাপ লাগছে যে এরকম কেউ সাংবিধানিক পদকে নিয়ে আমি কী কথা বলবো। আপনাকে আমি তথ্য দিয়ে বলছি, যেটা একটু আগে বিজেপির মুখপাত্র বলছিলেন, যে সত্যি 7 বছর কোনো রিক্রুটমেন্ট হয়নি না, রিক্রুটমেন্টটা ইচ্ছাকৃতভাবে করা হয়নি। আজকে 70,000 হচ্ছে, যদি আপনি তথ্য নেন, 70,000 হচ্ছে পুলিশের রেজিস্টার্ড পুলিশের সংখ্যা, আর 1,25,000 হচ্ছে সিভিক পুলিশের সংখ্যা। এবার সিভিক পুলিশের সুবিধা কি? একটা কথা তো ইনি বললেন যে ওই পয়সা কড়ি কম দিতে হবে, আর 2 নম্বর হচ্ছে এই যাদেরকে পয়সা কড়ি কম দিতে হবে তাদেরও তো সংসার বংশ চলতে হবে। অতএব তাদেরকে তারা একটু বিভিন্ন জায়গা থেকে পয়সা কড়ি তুলে নিয়ে তারা চালাবে, এবং কিছু কাটমানি বিভিন্ন জায়গায় যাবে, এবং এরা সকালবেলায় পুলিশের চাকরি করবে, বিকালবেলায় তৃণমূল ভবনে যাবে। এই জায়গাটা যে চলছে, এবং এই যে পুরো তৃণমূলের একটা ফোর্সকে দিয়ে জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এরা তো যে শাসন ব্যবস্থা দেবাশিস বাবু, একটা বিষয় স্পষ্ট, সর্বোপরি হচ্ছে দলকে ঠিক জায়গায় রাখতে, তার জন্য যদি মানুষের আমি আসবো, যেহেতু একদম বিরতিতে যাওয়ার আমার সময় হয়েছে, সুতরাং মানুষের প্রাণ, মানুষের নিরাপত্তা, মানুষের সুরক্ষা, সেটা যদি দেওয়া কোনো সময় সম্ভব না হয়, তা পর্যন্ত আপোষ করা যেতে পারে, এমনটাই কিন্তু অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। আরও বেশ কিছু বিস্ফোরক অভিযোগ রয়েছে, সেগুলোর দিকেও আমরা নজর রাখবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছে আলোচনা আমরা শুরু করবো। যারা উপস্থিত রয়েছেন এই আলোচনায় স্টুডিওতে, তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারি। আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর বাবু, মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী, আপনাকে স্বাগত জানাই। শাসক দলের পক্ষ হয়ে তিনি বক্তব্য রাখবেন। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র স্বাতী সেনাপতি, আপনাকেও স্বাগত আজকের এই আলোচনায়। আমি প্রথমে মণিশঙ্কর বাবুর কাছে যাব, কিন্তু তার আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এবং তার একটা বক্তব্য আপনাদের সামনে রাখি, যেখানে পরিষ্কার করে তিনি বলছেন যে সিকিউরিটি চাইলেই তো দেওয়া সম্ভব হয় না, কারণ পর্যাপ্ত পরিমাণে মানুষজন, অর্থাৎ এই নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন বা পুলিশ আধিকারিকরা, তারা নেই। এবং তিনি সেখানে বক্তব্য রাখতে গিয়ে একবারে স্পেসিফিক করেছেন 12,000 পুলিশে এখনো পর্যন্ত নিয়োগ বাকি রয়েছে। সুতরাং ট্রেনিং পুলিশে যারা রয়েছে তাদেরকে দিয়ে কিছু কিছু কাজ করানোর একটা ভাবনা চিন্তা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রথমে রাখি, শুনুন। দেখুন, আপনি যদি আজকেই আমাদের সিকিউরিটি চান, আমি আজকেই দিতে পারবো না, বাট যা আছে তার থেকে ভাগ করে দেওয়া হচ্ছে। তারপরে আস্তে আস্তে সিকিউরিটি অডিট করে, এই তো রিক্রুটমেন্ট দেখুন, কত হাজার আটকে ছিল, 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল। এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত, আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে, ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন, বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ইন্টার্ন
করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একেবারে স্পষ্ট, শুধুমাত্র যে পড়াশোনা করবে তা নয়, সঙ্গে সঙ্গে কাজেও তাদেরকে যোগ দিতে হবে। কিন্তু এখান থেকে আমি প্রশ্নটা করবো মণিশঙ্কর বাবুর কাছে। মণিশঙ্কর বাবু, এত উন্নয়নের কথা বারংবার সামনে আসে, এত উন্নয়ন হচ্ছে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে যেন নেইয়ের মধ্যে থেকে একটা নৈরাজ্য চলছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি আলোচনাটা যদি আপনি ঘুরে ফিরে শেষ করতে চান, তাহলে আমাদের সমস্যাটা মেইন যেটা হচ্ছে, সেটা আমি রিয়েলাইজ করি, সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ। এখন যে পপুলেশনটা আপনি দেখবেন, পুলিশের যখন ভ্যাকেন্সি ছিল আজ যে 20 বছর আগে, এখন এত পপুলেশন হয়ে গেছে, ভ্যাকেন্সি অনেক বেড়ে গেছে, পুলিশের রিক্রুটমেন্ট অনেক বেড়ে গেছে। কোনো সময় রিক্রুটমেন্ট তো এই সরকার আসার পরে তো রিক্রুটমেন্টের প্রসেস শুরু করেছিল, কিন্তু কোর্টে জটে সেগুলো আটকে আছে, সেগুলো সব সেক্টরে আটকে আছে। হতে পারে সেটা হয়তো ল্যাচেস অন দ্য পার্ট অফ কোনো জায়গায় বেনিয়ম হয়েছে বলে সেটা কোর্টে আটকে আছে, আর কোনো সময় কোর্টের দেরি হচ্ছে, মামলাগুলো শুনানি হচ্ছে না, সেই জন্য আটকে আছে, পরে মূলত আটকে আছে। এখন আপনি যেটা সাগর দত্ত হসপিটালের কথা দেখাচ্ছিলেন, দেখুন এই যে আন্দোলন আমরা দেখছিলাম, রাত দখলের বলুন বা এই যে স্টেডিয়ামে যে খেলাটা বন্ধ হলো, এত লোক ছিল, পুলিশ কিছু করতে পারেনি এবং করা সম্ভব না। কোনো জায়গায় আপনি সিকিউরিটির প্রশ্নটা নিয়ে এলে, মানুষ যদি একটা এমন মব একটা চলে আসে, ধরুন একটা হসপিটালে একটা স্পেসিফিক থাকে যে সেখানে 10টা বা 20টা এরকম একটা তো থাকবে, কিন্তু এমন এক কিছু মানুষ ওখানে জমায়েত করে যাবে যেটা সম্ভবই না সেই লোকের পক্ষে ইনস্ট্যান্ট কিছু একটা রিলিফ দেওয়া। ফলে সবসময় যে ইন্টেনশনালি মানে গভর্নমেন্টের ল্যাচেস হচ্ছে সেটা নয়, কিন্তু সুরক্ষার প্রশ্নটা যে করছে সেটা একদম ঠিকভাবে ওরা তুলছে। কিন্তু দেখুন এখানে পুলিশ অফিসাররাও আহত হয়েছে, তারাও কিন্তু ওরা বলছে, এবং যাদেরকে জিজ্ঞেস করছিলেন তারা বলছেন সবসময় যে এরকম আমরা যে তাহলে ঢাল আর তরোয়াল নিয়ে লাভটা কি হচ্ছে? হয় না, মানে আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি কিন্তু নিজে কোনোভাবে ডিফেন্ড করতে পারছি না, তাহলে তাদের উপস্থিতির দরকারটা কি? সারা পৃথিবী জুড়ে, আপনি শুধু পশ্চিমবঙ্গের কথা বলবেন না, সারা পৃথিবী জুড়েই যদি মানুষ যখন একটা আন্দোলনে যায়, তখন কিন্তু সেই আন্দোলনটা যদি ঠিক নাও হয়, সেখানে যদি রেস্ট্রেন করবো বলে সেখানে পুলিশ দিয়ে হয় না। এবং সাগর দত্ত হসপিটালটা আমি যতদূর জানি, আমার দাদা ওখানে চাকরি করতো, মানে ওখানটাতে একটু সেনসিটিভ এরিয়া, ওখানটাতে মানে অনেক সময় আমরা দেখেছি যে ওখানে যে সাইডে একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যে অনেক সময় বোম ব্লাস্টও হয়েছে, মানে আমি 20-25 বছর আগের কথা বলছি। ভয়ঙ্কর কথা বলছেন, কিন্তু মণিশঙ্কর বাবু আপনি যেই কথাটা বলছেন, এটা যদি অনেক পুরনো ঘটনা হয়, তাহলে বর্তমান পরিস্থিতি কি ভালো হয়েছে? যদি সেটা না হয়ে থাকে আপনার যুক্তিতে, তাহলে সেখানে পুলিশের মোতায়েন আরো বেশি দরকার রয়েছে। আমি আসবো স্বাতী।